তো তোমরা অন্যান্য ক্লাসে যেভাবে জয়েন করতে সবসময় যেভাবে ক্লাসে জয়েন করো এভাবে জয়েন করো। সবাই ওই খাতা সবাই সামনে রাখো। আমার কথা কি শোনা যাইতেছে? শোনা যাচ্ছে। তো একজন দুজন হ্যান্ড রাইজ করো। আমরা গতদিন কি পড়ছিলাম একটু জানতে চাইতেছি। হ্যান্ড রাইজ করো, ক্যাপ্টেন হ্যান্ড রাইজ করো। একজন হ্যান্ড রাইজ করছো, শাহরিয়ার বলো। শাহরিয়ার বল। গোল্ডি বডি, গলজি বডি, স্যার গোল্ডি বডি, তারপর হইতেছে রাইবোজোম। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। সেগুলো তো আমরা হ্যাঁ পরে একটু পরে বলি। তো আমরা যেভাবে পড়তেছিলাম, দেখো আমরা কোষ নিয়ে পড়তেছিলাম। তো অল্প অল্প করে দেখো কোষের অনেক কিছু কিন্তু আমরা পড়ে ফেলছি। আমরা প্রথম কোষের আবিষ্কার পড়ছি, কোষের প্রকারভেদ পড়ছি, কোষের যে উপাদানগুলো আছে, অঙ্গাণুগুলো আছে, এগুলো কিন্তু আমরা অল্প অল্প করে দেখতেছি। প্রত্যেকদিনই দেখো নতুন নতুন কিছু না কিছু আমরা জানতেছি। তো এই সবগুলা সবাই প্রত্যেকদিনে এটাকে গুছাই নিবা সুন্দর করে, খাতার মধ্যে এটাকে নোট ডাউন করবা। তো আমার কালকে একটা স্টুডেন্টের সাথে দেখার সুযোগ হয়েছিল, তার খাতার মধ্যে সে কিভাবে এটা গুছাইছে। তো আমি অবাক হয়ে গেছি, অনেক সুন্দর করে দেখো কত সুন্দর করে সে গুছাইছে। আমি তার কিছু পেজ ফটোকপি করে নিয়ে আসছি। তো দেখো এই যে প্রত্যেকটা প্রথম ক্লাসে থেকে কোষ কাকে বলে, কোষবিদ্যা, তারপরে যে কোষের তুলনা, বিভিন্ন অংশগুলা দেখো অনেক সুন্দর করে সে গুছাই নিচ্ছে প্রত্যেকটা ক্লাসে। যে গত ক্লাস যেটা হচ্ছে গলজি বডি, দেখো আমি যেমন বলছি এইভাবে সে গুছাই নিচ্ছে। তোমরাও এইভাবে এই সবগুলো অংশ এইভাবে তোমরা গুছাই নিবা। তাহলে দেখবা তোমাদের যে অংশগুলো আমরা পড়ছি, আমাদের পড়ার অংশগুলা তোমাদের পরবর্তীতে অনেক সহজ হবে। কারণ তোমরা যদি এই কাজটা না করো, তোমরা যদি রাইখা দাও, দেখবে সবগুলো পড়ার জন্য অনেকটা বিশাল একটা অবস্থা তৈরি হইব। অনেকে আছে এরকম মনে করে যে পরীক্ষার আগে আমরা ভালো করে পড়বো, আসলে কিন্তু তখন হয় না। কারণ তোমরা এই যে পড়তেছো ধারাবাহিকভাবে যে অংশগুলো আমি বলতেছি, পরীক্ষার আগে কি সব মনে রাখতে পারবা? সব আসলে থাকবে না, তোমার খাতাটাও এমন কি হতে পারে যে হারাই যেতে পারে। এই জন্য প্রথম থেকে সবগুলো অংশ যদি তুমি রেডি করে গুছা নিতে পারো এবং এগুলো রেগুলার যদি তুমি রিভিশনে রাখতে পারো, অংশগুলো পড়ে মুখস্থ করে, তাহলে দেখবো পরীক্ষার সময় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। দেখো এগুলো হচ্ছে তোমার একটা বেসিক অংশ, তোমার কিন্তু একটা বেসিক তৈরি হইতেছে এখান থেকে। এবং পরবর্তীতে দেখবা যে তোমার পরীক্ষার সময়, ইভেন ভর্তি পরীক্ষার সময় দেখবা এগুলো অনেক কাজে লাগবে। এই জন্য নিয়মিত ধারাবাহিকভাবে এই অংশগুলো সুন্দর করে তোমরা গুছাই নিবা। তো যেভাবে বলছে এইভাবে কাজগুলো করো, নয়তো দেখবা 6 মাস পরে বা 1 বছর পরে মনে হবে সব তোমার কাছে নতুন মনে হইতেছে। এই যে আমরা যে অঙ্গাণুগুলো পড়ছি, যে কাজগুলো আমরা দেখতেছি, পরে মনে হবে যে একটা কাজ মনে হবে যে এটা তো কোনোদিন শুনি নাই, এমন একটা অবস্থা তৈরি হবে। তো এই সবগুলো অংশ গুছায় প্রথম থেকে রেডি করে নিবা। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা শোনো, তোমাদের জন্য একটা নোটিশ আছে। নোটিশটা হইতেছে তোমাদের একটা গ্রুপে একটা লিংক পাঠানো হয়েছে। তোমাদের গ্রুপে ক্লাসের পরে দেখবে একটা লিংক পাঠানো হবে, ওইটার মধ্যে তোমাদের কিছু তথ্য, হ্যাঁ, যে লিংক পাঠানো হয়েছে, তোমাদের এই তথ্যগুলো তোমরা ফিল আপ করে সাবমিট করবা। এবং এগুলো তোমার কালকে পরীক্ষার সময় তোমার এগুলো কাজে লাগবে। আর যারা গ্রুপে জয়েন করো নাই, এই ক্লাসের মধ্যে দেখা যায় স্টুডেন্ট অনেক বেশি, কিন্তু আমরা যখন গ্রুপ খুলি দেখা যায় গ্রুপের মধ্যে ছাত্র অনেক কম। তো এই গ্রুপের যারা জয়েন করো নাই, তারা কিন্তু যে প্রশ্নগুলা বা প্রশ্ন লিঙ্ক পাওয়া, এগুলো কিন্তু তাদের সমস্যা হবে। এই জন্য যারা গ্রুপে জয়েন করো নাই, দ্রুত যা যা চাওয়া হয় গ্রুপে জয়েনের জন্য, সার ডিজিটের যে কলেজ রুলটা আছে ওই রুলটা চাওয়া হয়, তোমরা কোন ইয়ার, এই 2টা প্রশ্ন তো করা হয়। এইগুলা না দিয়ে দেখা যায় গ্রুপে জয়েন হইতে চাও, তো তখন কিন্তু আমরা জয়েন নিতে পারি না। তোমরা এই তথ্যগুলা দিয়া তোমরা গ্রুপে দ্রুত জয়েন করো, যারা জয়েন করো নাই। আমি আবারও বলতেছি, গ্রুপে যারা জয়েন না হবে তারা কিন্তু এই পরীক্ষার যে লিঙ্কটা আছে এটা কিন্তু পাবা না। এটা গ্রুপে কিন্তু যে আজকে যে লিঙ্কটা, এটা কিন্তু গ্রুপেই দেওয়া হয়েছে। এটা দ্রুত ফিল আপ করে তোমরা আজকের মধ্যেই যত তাড়াতাড়ি পারো সাবমিট করে দিবা। এটা আমাদের কালকে পরীক্ষার সময় লাগবে। আর কালকে পরীক্ষা তো তোমরা জানো 8টা থেকে পরীক্ষা শুরু হবে, যে টাইমে শুরু হবে। আমরাও তোমাদের সাথে থাকবো, এই ক্লাসে উপস্থিত থাকবো। যদি কারো কোনো অসুবিধা হয়, তোমরা তাৎক্ষণিক ক্লাসে এসে তোমরা এখানে জিজ্ঞাসা করতে পারবা। যারা মনে করো লিঙ্ক পাইছো না বা লিঙ্কে অসুবিধা থাকবে, তো প্রথম দেখা যাবে যে প্রথম তো আমাদের পরীক্ষা ডেমো পরীক্ষা হইতেছে, তো ওই হিসেবে আমরা কিন্তু কালকে ক্লাসেও কিন্তু উপস্থিত থাকবো।
এই টাইমে কিন্তু আমরা ক্লাসে উপস্থিত থাকবো। তোমরা যারা লিঙ্কে সমস্যা হবে বা অন্য কোথাও সমস্যা হবে পরীক্ষা দিতে গিয়া দ্রুত ক্লাসে জয়েন করবা। তখন আমাদের কাছে প্রশ্ন করলে আমরা যে কোনো তথ্য তোমাদের দিয়ে দিতে পারবো। তো আচ্ছা, আমরা এখন পড়াতে যাইতেছি। আমরা কোষের দেখলাম যে কোষ একটা স্বয়ংসম্পূর্ণ একটা বস্তু। এই কোষটা দেখো তার নিজে নিজেই তার সমস্ত যাবতীয় ক্রিয়াকলাপ সে সম্পন্ন করে। এখানে দেখো এমন উপাদান আছে, এমন অঙ্গাণু আছে যে শক্তি তৈরি করতে পারে, এমন উপাদান আছে সে নিজেই খাদ্য তৈরি করতে পারে। তারপরে দেখো কোষের যে অন্যান্য কাজগুলা যে চলে, একটা জীবের মধ্যে যে কাজগুলা চলে, এই সবগুলা কিন্তু কে নিয়ন্ত্রণ করে? আমাদের সেই কোষটাই নিয়ন্ত্রণ করে। এই জন্য তাকে আমরা বলি স্বয়ংসম্পন্ন এবং স্বাধীন একটা একক অংশ। এখানে আমরা অনেক অনেক অঙ্গাণু দেখছি, প্রত্যেকটা অঙ্গাণু দেখো অনেক অনেক কাজ আছে। সবগুলা কাজকে যখন আমরা সমন্বয় করি দেখো কত কত কাজ তারা করে। এই কোষের ভিতরে কত কাজ হয়ে থাকে। এখানে কোনো অঙ্গাণুর কিন্তু গুরুত্ব কোনো অংশে কম না। প্রত্যেকটা অঙ্গাণু দেখো তার নিজের নিজের স্বাধীন কাজগুলা করতেছে। এই যে একটা অঙ্গাণু দেখবে, এরকম অনেক অনেক অঙ্গাণু আছে, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। এটাকে আমি লেবেলিং করলাম এ দিয়া। এই যে আরেকটা অঙ্গাণু, এটাকে আমি বি দিয়ে চিহ্নিত করলাম, একটা অঙ্গাণুকে সি দিয়ে চিহ্নিত করলাম। এরকম দেখবো অনেক অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু আছে। তো আজকে এরকম কিছু অঙ্গাণু নিয়ে আলোচনা করব, যে এই অঙ্গাণুগুলো আসলে কি, এগুলো কি কাজ করে। এমন এমন অনেক অঙ্গাণু যে অন্যান্য অঙ্গাণুগুলো তো বড় দৃশ্যমান, যে বড় বড় গুরুত্বপূর্ণ কাজ করে। ক্লোরোপ্লাস্ট আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এগুলো বৃহৎ অঙ্গাণু। কিন্তু এমন কিছু অঙ্গাণু আছে যেগুলো অপেক্ষাকৃত ক্ষুদ্র কিন্তু তারপরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। তো এমন একটা কিছু অঙ্গাণু আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমরা যে অঙ্গাণুটা আলোচনা করব, মনে করো এই যে এরকম একটা দ্বিস্তরী ঝিল্লিবদ্ধ একটা অঙ্গাণু, এই অঙ্গাণুটা আলোচনা করতেছি। এটা নাম হচ্ছে সেন্ট্রিওল। তো আজকে আলোচনা করতেছি সেন্ট্রিওল নিয়ে। তো খাতার মধ্যে যে পয়েন্টগুলো বলবো সুন্দর করে এগুলো লিপিবদ্ধ করবা। কার কথা বলতেছি? সেন্ট্রিওল। তো প্রথমে একটা সেন্ট্রিওলের একটা সংজ্ঞা দিই। প্রধানত প্রাণীকোষ, প্রধানত প্রাণীকোষ। তবে কিছু উদ্ভিদ কোষও পাওয়া যায়, কিছু উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষে নিউক্লিয়াসের কাছাকাছি, তার যে নিউক্লিয়াসটা থাকে, নিউক্লিয়াস এর কাছাকাছি স্বপ্রজননক্ষম, স্বপ্রজননক্ষম একটি গহ্বরকে ঘিরে, একটি গহ্বরকে ঘিরে 9টি উপনালিকা নিয়ে গুচ্ছাকার, উপনালিকা নিয়ে গুচ্ছাকার খাটো নলের ন্যায় গঠন, খাটো নলের ন্যায় গঠন। এইভাবে মোটামুটি একটা সংজ্ঞা আমরা দাঁড়া করতে পারি যে প্রধানত প্রাণী কোষে, তবে কিছু কিছু উদ্ভিদ কোষে নিউক্লিয়াসের কাছাকাছি জায়গায় থাকে। কিছু কিছু বৈশিষ্ট্য দিয়ে একটা সংজ্ঞা দাঁড়া করার চেষ্টা করছি। নিউক্লিয়াসের কাছাকাছি স্বপ্রজননক্ষম একটা গহ্বরকে ঘিরে খাটো একটা নলাকার নল, খাটো একটা নলাকার নল, এটাকে আমরা কি বলতেছি? সেন্ট্রিওল। আমরা যদি সংজ্ঞায়িত করি এইভাবে এটাকে সংজ্ঞায়িত করতে পারবো। তো তোমরা এইভাবে শুরু করবা, যে প্রথম সেন্ট্রিওল সম্পর্কে হালকা একটু আইডিয়া দিলা যে এটা কি আসলে, কই থাকে, আমাদের এই সংজ্ঞার মধ্যে কিন্তু সবগুলো চলে আসে। এবার আমরা জানবো সেন্ট্রিওলের আবিষ্কার সম্পর্কে। তো সংজ্ঞার পরে যে পয়েন্টটা দিবা তোমরা খাতার মধ্যে সুন্দর করে আমি যেভাবে বলতেছি এইভাবেই লিখবা। আবিষ্কার, আবিষ্কারের সাথে দুজন বিজ্ঞানীর, এর আবিষ্কারের সাথে দুজন বিজ্ঞানীর নাম জড়িত। একজনের নাম হচ্ছে ভন ভ্যান্ডেন, ভন ভ্যান্ডেন। উনি এটা কত সালে? 1887 সালে এটা আবিষ্কার করছেন। আরেকজন বিজ্ঞানী তার নাম হচ্ছে বোভারি। এক বছর পরে 1888 সালে নামকরণ করছেন। তো তার আবিষ্কারের সাথে এরকম দুজন বিজ্ঞানীর নাম জড়িত। একজনের নাম হচ্ছে ভন ভ্যান্ডেন, আরেকজনের নাম হচ্ছে বোভারি। আবিষ্কারের সাথে এই দুজন বিজ্ঞানীর নাম জড়িত, এই পয়েন্টটা মনে রাখবা। এবার আমরা জানবো তার প্রাপ্তি সম্পর্কে।
প্রাপ্তি, এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় প্রায় সকল প্রাণীকোষ, প্রায় সকল প্রাণীকোষ, কিছু উদ্ভিদ কোষ, কিছু উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষের মধ্যে কি আছে? কিছু নিচু শ্রেণীর উদ্ভিদ, কিছু নিচু শ্রেণীর উদ্ভিদ। তোমরা কিন্তু আবারও বলতেছি, ক্লাসে যেভাবে গুরুত্ব দিয়ে জয়েন করার দরকার, ক্লাসটাকে যেভাবে দেখা দরকার, তোমরা কিন্তু এইভাবে দেখতেছো না। এই কাজগুলো কিন্তু কখনো করবা না। আমরা কিন্তু যে কোনো সময় উপস্থিতি নেব, তোমরা যে জয়েন করতেছো, বের হইতেছো, এই কাজগুলো কিন্তু কখনো করবা না। আমাদের প্রত্যেকটা ক্লাস সিরিয়াস, প্রত্যেক ক্লাস তুমি চিন্তা করো 5টা মিনিট তুমি গ্যাপে আসো, দেখবে তুমি কিছু ধরতে পারতেছো না। আর একটা ক্লাস যদি তুমি গ্যাপ দাও, তুমি দেখবে অনেক বিপদে পড়বা পরে। আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করতেছি, তোমাদের গার্জিয়ানও কিন্তু তোমাদের জন্য চেষ্টা করতেছেন, কিন্তু তোমরা যদি এখানে যদি হাল ছেড়ে দাও তাহলে তোমরা পিছায় পড়বা। এটা বলতে পারো তোমাদের জন্য একটা সুযোগ। সবাই কিন্তু দেখা যায় যে যে যার মতো আসছে, কিন্তু তোমরা যদি এখন পড়াটাকে আগায় নিতে পারো, এটা তোমরা একটা মানে এটার উপকারিতা, এটার গুরুত্ব তোমরা একসময় বুঝবা, যে আজকে যদি কষ্ট করো এটার ফল তোমরা একসময় অবশ্যই পাইবা। এই জন্য বলতেছি সিরিয়াসলি, জব পড়ানো হইতেছে, যেভাবে পড়ানো হইতেছে, আমরা যেভাবে আছি তোমরা এই ট্র্যাকে থাকো। কিছু কিছু উদ্ভিদ কোষ যেমন শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা মানে মসবর্গের উদ্ভিদ। শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা মানে মসবর্গ, টেরিডোফাইটা, টেরিডোফাইটা মানে কি ফার্নবর্গ। ইভেন নগ্নবীজি, নগ্নবীজি, তোমরা জানো নগ্নবীজির উদ্ভিদ পাইনাস, সাইকাস, থুজা, এই যে উদ্ভিদগুলো আমরা দেখি, ওদের মধ্যেও দেখা যায় সেন্ট্রিওল পাওয়া যায়। তাহলে আমরা আরেকটা পয়েন্টস মনে রাখবো, যেটা পাওয়া যায় না কোথায়, তবে সপুষ্পক, সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদগুলোকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। তোমরা জানো একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি সপুষ্পক উদ্ভিদ। এই সপুষ্পক উদ্ভিদ কিছু আদিকোষী, যেমন সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ইস্ট, ডায়াটম, এদের কোষে সাধারণত এরা থাকে না। এই কোষগুলাতে সাধারণত এই সেন্ট্রিওলটা পাওয়া যায় না। তো আমরা জানলাম আবিষ্কার সম্পর্কে, জানলাম আমরা তার প্রাপ্তি সম্পর্কে জানলাম। এবার আমরা সেন্ট্রিওলের গঠনটা জানবো, এটা কিভাবে গঠিত হয়। তো আমি চিত্রটা আঁকি আগে। চিত্রটা দেখো কেমন হয়। 3টা করে ত্রয়ী নালিকা থাকে, 3টা করে নালী একত্রে একটা গুচ্ছ তৈরি করে, এরকম 9টা গুচ্ছ থাকে। এরকম দেখা যায় চারপাশে 9টা গুচ্ছ থাকবে, 3টা হলো 4টা, 8টা হয়েছে। এদিক দিয়ে আরেকটা দেখাই, 9টা। এটা একটা ত্রিমাত্রিক গঠন, 3D গঠন, কিন্তু আমরা এখানে খাতার মধ্যে আমরা যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব। এই ত্রিমাত্রিকটাকে খাতায় আমরা এইভাবে নিয়ে আসার চেষ্টা করব। এরকম 3টা করে নালী একত্রে থাকে, এদেরকে বলা হয় ত্রয়ী নালিকা, আর 9টা করে গুচ্ছাকারে সজ্জিত থাকে। এইভাবে একটা ত্রিমাত্রিক মোটামুটি একটা শেপ তৈরি করে। বাইরের দিকে একটা আবরণ দেখব, বাইরের দিকে একটা আবরণ দেখা যাবে। পরে গঠনের মধ্যে আমরা বলবো এর মধ্যে কি কি অংশ থাকে। আর এটাকে একটা সাধারণ, আমরা ওই কোষের মধ্যে যেরকম দেখছি, আমরা এরকম একটা দ্বিস্তরী আবরণী দিয়া আরেকটা ছবি এটাও দেখাই দিব। অর্থাৎ এই 3D টাইপের এই ছবিটাকে আমরা দেখাবো, একটা গহ্বরকে ঘিরা থাকবো 9টা নালী, এবং এখানে যে দ্বিমাত্রিক গঠন এটাকেও দেখানোর চেষ্টা করব। এখানে দেখবো একটা নলাকৃতির গঠন। এখানে আমরা দেখাইতেছি 2টা সেন্ট্রিওল আছে। এই 2টা সেন্ট্রিওল থাকে তাকে আমরা বলি ডিপ্লোসোম। এরকম যদি 2টা সেন্ট্রিওল থাকে তাকে কি বলা হবে? ডিপ্লোসোম। এবার আমরা গঠনের মধ্যে যাই। গঠন, তাহলে আমরা যে গঠনটা দেখতেছি এখানে, এই গঠনটাকে আমরা এইভাবে বলবো যে এটা হইতেছে, এটা হচ্ছে গোলাকার। আমরা এই শেপ থেকে যদি দেখি আমরা গোলাকার দেখব, 2 মুখ খোলা, 2 মুখ খোলা,
বেলনাকার গঠন। তুমি এইভাবে প্রথম শুরু করবা। গঠনের মধ্যে আমাদের খুব বেশি আলোচনা করতে হবে না, এখানে যা বলা হইতেছে। কেমন বলছে এটা? গোলাকার, বেলনাকার, দুই মুখ খোলা একটা বিশেষ গঠন। এখন তার উপাদানের মধ্যে তার অংশগুলোকে আমরা এইভাবে ভাগ করতে পারি। এখানে তিনটা অংশ থাকে। সেন্ট্রিওলের মধ্যে কয়টা অংশ থাকে? তিনটা অংশ থাকে। প্রথম হইতেছে ত্রয়ী নালিকা। ত্রয়ী নালিকা, ইংলিশে বলা হয় এটাকে ট্রিপলেটস। ট্রিপলেটস, তিনটা করে নালী একত্রে গুচ্ছাকারে অবস্থান করে। এইখানে তিনটা নালী দেখতেছি। এখানে একদম ভিতরে যে নালীটাকে, এটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করলাম, তারপরে বি, তারপরে সি। এইভাবে এ বি সি, ভিতর থেকে বাইরের দিকে এ বি সি দ্বারা চিহ্নিত করা হয়। এভাবে নামকরণ করছেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে থ্রেডগোল্ড। আরেকজন বিজ্ঞানী থ্রেডগোল্ড এই নালীগুলোকে এইভাবে নামকরণ করছেন। ভিতর থেকে বাইরের দিকে এইভাবে স্মল লেটারের এবিসি, তোমার বইয়ে ক্যাপিটাল লেটার দেওয়া আছে, তুমি এটা স্মল লেটার দিয়ে এবিসি এইভাবে দেখাবা। অন্যান্য বইয়ে এইভাবে দেওয়া আছে, হায়ার ক্লাসের বইগুলোর মধ্যেও এই স্মল লেটারে চিহ্নিত করা আছে। তো এইভাবে বিজ্ঞানী থ্রেডগোল্ড এই তিনটাকে এইভাবে নামকরণ করছেন, স্মল লেটারের এবিসি। তাহলে এই নালীগুলোকে আমরা বলতেছি একত্রে ত্রয়ী নালিকা বা ট্রিপলেটস। পরবর্তী যে অংশটা দেখব, এটার প্রাচীর। প্রাচীর বরাবর একটা বাউন্ডারি ওয়ালের মতো থাকে, তাকে আমরা বলি প্রাচীর বা সিলিন্ডার ওয়াল। সিলিন্ডার ওয়াল, কিছু লেখার দরকার নাই, জাস্ট এইভাবে পয়েন্টস গুলো বলবা যে এতে তিনটি অংশ দেখা যায়। তিনটি অংশ দেখা যায়। একটা ছিল ত্রয়ী নালিকা বা ট্রিপলেটস, একটা ছিল প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, আরেকটা অংশ বলবা যোজক, ইংলিশে বলা হয় লিঙ্কার। লিঙ্কার বা কানেকটিভ। এরকম তিনটা অংশ থাকে। এই তিনটা অংশ জাস্ট নাম লিখবা। শেষে বলবা যে এখানে এখানে কি থাকবে? দানাদার ঘন সমসত্ব। এখানে দানাদার ঘন সমসত্ব তরল। এখানে আমরা দেখতেছি যে চারপাশে কি থাকবে? এক ধরনের বিশেষ ঘন তরল থাকবে। দানাদার ঘন সমসত্ব তরল অবস্থান করে। অবস্থান করে। একে কি বলা হয়? একে সেন্ট্রোস্ফিয়ার বলে। সেন্ট্রোস্ফিয়ার বলে। সেন্ট্রিওলের সাথে এক ধরনের দানাদার ঘন সমসত্ব তরল অবস্থান করে। এটাকে কি বলা হয়? সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। এই দুটিকে একত্রে বলা হয় সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম। গঠনের আলোচনা এই পর্যন্তই। শেষে কি বলছি? যে এখানে একটা ঘন দানাদার সমসত্ব তরল অবস্থান করে। সেন্ট্রিওলের চারপাশে, সেন্ট্রিওলটা ডুবানো থাকতে পারে বলতে পারো এক ধরনের ঘন দানাদার সমসত্ব তরলে। আর এটাকে কি বলতেছি? সেন্ট্রোস্ফিয়ার। আর দুটাকে একত্রে বলা হয় সেন্ট্রোসোম। দুটাকে একত্রে বলা হয় সেন্ট্রোসোম। এই পর্যন্ত ছিল মোটামুটি সেন্ট্রিওলের গঠন। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, খাতার মধ্যে লেখা রাখো। পরবর্তীতে আমি হ্যান্ড রাইজ করতে বলবো, তখন এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবা। এই ছিল মোটামুটি সেন্ট্রিওলের গঠন। এবার আমরা সেন্ট্রিওলের কাজে চলে যাব। তার কাজ দেখো, সে অনেকগুলা গুরুত্বপূর্ণ কাজ করে। আমি প্রথমেই বলছিলাম যে প্রত্যেকটা অঙ্গাণুর অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তো প্রথম যে সেন্ট্রিওলের কাজটা দেখব, এটা হচ্ছে কোষ বিভাজনের সময়। কোষ বিভাজনকালে তারা কি তৈরি করে? তারা মাকুতন্তু তৈরি করে। তারা মাকুতন্তু তৈরি করে। তুমি জানো, 9 পড়ছো, মাইটোসিস কোষ বিভাজনে আমরা দেখছি প্রোমেটাফেজ পর্যায়ে আমরা দেখছিলাম বিশেষ চুলের মতো তন্তু তৈরি হয়েছিল। এই তন্তুগুলোকে আমরা বলছিলাম মাকুতন্তু।
আর এই মাকুতন্তু তৈরিকালে দেখা যায় দুই প্রান্তে অবস্থান করিয়া সেন্ট্রিওলটা দুই প্রান্তে অবস্থান করে এই মাকুতন্তু তৈরিতে তারা সহায়তা করে, তার তন্তুগুলাকে ধরে রাখে, তার গঠন, তার স্ট্রাকচার এগুলা নির্মাণে তারা সহায়তা করে। তো কোষ বিভাজনকালে কি বলছি, তারা মাকুতন্তু তৈরি করে, একটা গুরুত্বপূর্ণ কাজ। তারপরে কাজটা দেখাবা যে এরা কি করে, এরা কোষ বিভাজনটাকে ত্বরান্বিত করে, কোষ বিভাজনে সহায়তা করে, কোষ বিভাজনে সহায়তা করে এই মাকুতন্তুর মাধ্যমে। পরবর্তীতে কোষ প্লেট তৈরিকালেও তারা সহায়তা করে। এভাবে কোষ বিভাজনে সে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করে। এই ছিল তার দুইটা কাজ। 3 নাম্বার কাজ বলবা সিলিয়া ও ফ্লাজেলা যুক্ত কোষে, সিলিয়া ও ফ্লাজেলা যুক্ত কোষে, যে কোষগুলোর মধ্যে সিলিয়া এবং ফ্লাজেলা থাকে, চুলের মতো তন্তু থাকে। আমরা দেখব কিছু কিছু কোষের মধ্যে এরকম চুলের মতো তন্তু থাকে, এটা আমরা ব্যাকটেরিয়াতেও পাবো। ব্যাকটেরিয়ার অধ্যায় যখন পড়বো আমরা দেখব ব্যাকটেরিয়ার চারপাশে এরকম কিছু চুলের মতো তন্তু থাকে, এদেরকে আমরা কি বলি, সিলিয়া বলি। এবং এরা ফ্লাজেলিন নামক প্রোটিন দ্বারা তৈরি হইলে, এই সিলিয়ার মধ্যে কিছু আছে ফ্লাজেলিন যুক্ত প্রোটিন দ্বারা তৈরি, তাদেরকে আমরা বলি ফ্লাজেলা। এই ফ্লাজেলা এবং সিলিয়া তৈরিতে সহায়তা করে। সিলিয়া ও ফ্লাজেলা যুক্ত কোষে তারা কি করে, সিলিয়া ও ফ্লাজেলা এই তন্তুগুলোকে আমরা বলতেছি হয় সিলিয়া নয়তো ফ্লাজেলা, তৈরিতে সহায়তা করে, তৈরিতে সহায়তা করে। আর 4 নাম্বার কাজ হইতেছে শুক্রাণুর লেজ গঠনে সহায়তা করে। তোমরা জানো শুক্রাণুর মধ্যে 3টা অংশ থাকে, 3টা প্রান্ত থাকে। উপরের দিকে থাকে তার মস্তক, একটা বড় একটা অংশ, এখানে একটা বড় একটা নিউক্লিয়াস থাকে, মাঝখানে থাকে মধ্যখণ্ডক, আর পিছনের দিকে থাকে তার লেজ। তাহলে এই যে শুক্রাণুর যে লেজ, এই লেজ নির্মাণে তারা সহায়তা করবে। সেন্ট্রিওলের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, শুক্রাণুর লেজ তৈরিতে সহায়তা করে। এই ছিল সেন্ট্রিওলের কাজ। এই কাজগুলো খুব ভালো করে মনে রাখবা, বোর্ড পরীক্ষাতে অনেকবার এখান থেকে এমসিকিউ আসছে, তারপরে জ্ঞান অনুধাবনের প্রশ্ন আসছে। আমরা তাহলে সেন্ট্রিওলের কাজ সম্পর্কে জানলাম, সেন্ট্রিওলের গঠন সম্পর্কে জানলাম। তো আমরা এবার আরেকটা অঙ্গাণু সম্পর্কে জানবো। এখানে আমি এবিসি দিয়া বলছিলাম যে খুব ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু, হয়তো আমাদের চোখেই পড়ে না আঁকার সময়। এই আরেকটা অঙ্গাণু, এই অঙ্গাণুর গঠন দেখতেছি, বি অঙ্গাণু। এটাকে বলতেছি পারঅক্সিজম। তো আমরা অন্যান্য অঙ্গাণু যেভাবে পড়ছি আমরা এইভাবেই পড়ি। প্রথম আমরা তার সম্পর্কে মানে একটা সংজ্ঞা আকারে কিছু একটা দেওয়ার চেষ্টা করি। পারঅক্সিজম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সংক্ষেপে ইআর দ্বারা প্রকাশ করতেছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউট প্যাকেটিং এ সৃষ্ট, আউট প্যাকেটিং এ সৃষ্ট এক স্তর বিশিষ্ট আবরণী বদ্ধ অঙ্গাণু। জাস্ট আমরা এটুকুই জানবো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউট প্যাকেটিং এ সৃষ্ট একস্তরী আবরণীবদ্ধ অঙ্গাণু। তোমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখছো, আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আমরা দেখছিলাম যে এরকম থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষের নিউক্লিয়াসের কাছাকাছি জায়গায় থাকে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলা। তো এখানে যদি রাইবোসোম থাকে তাদেরকে আমরা বলছিলাম অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যদি রাইবোসোম থাকে তাকে আমরা বলছি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এদেরকে আমরা বলছিলাম সিস্টার্নি। এই চৌবাচ্চার মতো, চাকতির মতো যে গঠন, তাদেরকে আমরা কি বলছিলাম, সিস্টার্নি। এর প্রান্তীয় ভাগের কিছু অংশ, এর প্রান্ত থেকে দেখো কিছু অংশ এটা আলাদা হয়ে যায়। এই প্রান্তীয় যে অংশটা আছে এটা আলাদা হইয়া একটা আবরণীতে আবৃত হইয়া দেখা যায় কিছু উপাদান নিয়ে এই পারঅক্সিজম তৈরি করে। তাহলে বুঝতে পারছি আউট পকেটিং এর ব্যাপারটা কি, যে এখানের প্রান্তীয় অংশ থেকে কিছু বিচ্ছিন্ন হইয়া কিছু উপাদান নিয়ে
যে অংশ তৈরি করছে তাকে আমরা বলতেছি তার আউট প্যাকেটিং, আর এই আউট প্যাকেটিং এর মাধ্যমে তৈরি করছে এই পারক্সিজম, মানে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি করছে এই পারক্সিজম। এটুকু মনে রাখলেই হবে। এবার আমরা তার আবিষ্কার সম্পর্কে জানবো। আমরা অন্যান্য অঙ্গাণুগুলা যেভাবে পড়ছি ঠিক একইভাবে পড়ি। এবার আমরা জানবো তার আবিষ্কার সম্পর্কে, কে আবিষ্কার করছেন এটা। এই বিজ্ঞানীর সাথে আমরা আগেই পরিচিত, আমরা আগেই পড়ছি এই বিজ্ঞানী সম্পর্কে। আমরা যখন লাইসোজোম পড়ছিলাম তখন বলছিলাম যে বিজ্ঞানীর নাম দা দুভে। দা দুভে। লাইসোজোম পড়ার সময় যে বিজ্ঞানীর নাম পড়ছিলাম দা দুভে, এটা উনিই আবিষ্কার করছেন। তবে এটা আবিষ্কার করছেন 1966 সালে। আমরা জানছিলাম লাইসোজোম আবিষ্কৃত হয়েছিল 1955 সালে, কিন্তু এটা আবিষ্কার হয়েছে কত সালে? 1966 সালে। এই দা দুভে এটা আবিষ্কার করছেন। এবার আমরা জানবো এটা কোথায় থাকে, তার প্রাপ্তি কোথায়, আমরা এটা কোথায় পাবো। দেখো কিছু কিছু কোষ আছে যে কোষটার মধ্যে ভাঙার চেয়ে মানে গড়ার চেয়ে ভাঙার কাজটা বেশি হয়। আমাদের কোষে যেখানে অন্যান্য কোষে দেখা যায় বিভিন্ন উপাদান তৈরি হয়, তার গঠনমূলক কাজ হয়, তো এই কোষগুলোর মধ্যে তার ভাঙনমূলক কাজ। আচ্ছা ঠিক আছে। তো দেখা যায় তার ভাঙনমূলক কাজগুলো যেখানে বেশি হয় যে কোষগুলোর মধ্যে, এই কোষগুলাতে পাওয়া যায়। যেমন বৃক্ক ও যকৃৎ কোষে। যকৃৎ কোষে, অন্যান্য কোষেও থাকে কিন্তু এই কোষগুলোতে বেশি থাকে। বৃক্ক এবং যকৃৎ কোষে অপেক্ষাকৃত বেশি থাকে। এই পয়েন্ট আমরা মনে রাখবো। তো এখানে কিন্তু দেখা যায় বিভিন্ন ক্ষতিকারক পদার্থ, কোষের জন্য যে পদার্থগুলা ক্ষতি সৃষ্টি করে, এই পদার্থগুলা এখানে এই কোষগুলাতে তারা কি করে? এই উপাদানগুলোকে ভাঙা ফেলায়। তো ক্ষতিকারক পদার্থ নির্মূলে এই কোষগুলা ভূমিকা রাখে। যে যকৃতের কোষ আমরা এটাকে বলি হেপাটিক কোষ, এবং কিডনির কোষ, এই কোষগুলাতে এদের বেশি পাওয়া যায়। তো আমরা এটাও জানলাম যে এটা কোথায় পাওয়া যায়। তো আমরা এবার তার গঠন সম্পর্কে জানবো। গঠন সম্পর্কে জানবো, তা আগেই বলছিলাম এটা একটা এক স্তর বিশিষ্ট আবরণী। এই এক স্তর বিশিষ্ট একটা আবরণী। এই গঠনের মধ্যে আমরা খুব একটা বেশি কিছু জানবো না, আমরা জানবো এটা একটা একস্তরী আবরণী। বিশিষ্ট অঙ্গাণু। আর এই আবরণীটার ব্যাস হইতেছে, এই অঙ্গাণুটার ব্যাস হইতেছে এভাবে আড়াআড়ি ভাবে যদি আমরা হিসাব করি, ব্যাস হইতেছে 0.2 থেকে 17 মাইক্রোমিটার। তো আমরা আরেকটা তথ্য এখানে জানবো, খুব ভালো করে মনে রাখবা, যে এতে এনজাইম সমূহ দানাদার ক্রিস্টাল পদার্থ রূপে, দানাদার ক্রিস্টাল পদার্থ রূপে অবস্থান করে। এখানে যে বিভিন্ন এনজাইমগুলো থাকে, তো দেখা যায় দানাদার ক্রিস্টাল মানে চিনির দানার মতো মনে করো, চিনির দানা বা লবণের দানা যেমন একটা ক্রিস্টাল স্বচ্ছ স্ফটিকে পরিণত হয়, ঠিক তেমন এখানেও তার এক ধরনের স্বচ্ছ স্ফটিক জাতীয় পদার্থে পরিণত হয়। তার কোন উপাদানটা? তার এনজাইম জাতীয় উপাদানটা। তার এনজাইম সমূহ স্বচ্ছ দানাদার ক্রিস্টাল পদার্থ রূপে এই পারক্সিজমে অবস্থান করে। তাহলে এই পয়েন্টটাও তোমরা মনে রাখবা। তো গঠনের মধ্যে আমরা মোটামুটি এটুকুই জানলাম, তার গঠন। এবার আমরা জানবো তার কাজ সম্পর্কে, পারক্সিজম কি কি কাজ করে। তো আমি যেভাবে পয়েন্ট করে করে বলতেছি তোমরা এইভাবে পয়েন্ট করে লিখবা আর পয়েন্ট করে মনে রাখার চেষ্টা করবা, এবং সবগুলোকে আমি মোটামুটি একই ধরনের আলোচনাতে নিয়ে আসতেছি, একই ধরনের পয়েন্টস গুলা দেওয়ার চেষ্টা করতেছি। এবার আমরা জানবো তার কাজ সম্পর্কে। কাজ, তার প্রথম কাজ হইতেছে এর একটা এনজাইম থাকে, এর ক্যাটালেজ এনজাইম। ক্যাটালেজ মানে কি? পারক্সিজমের ক্যাটালেজ এনজাইম কোষের মধ্যে একটা বিষাক্ত পদার্থ। এই বিষাক্ত পদার্থকে আমরা বলছি হাইড্রোজেন পারক্সাইড। তাহলে এটা কেমন পদার্থ বলছে? এটা হচ্ছে বিষ তুল্য, বিষের মতো, বিষ তুল্য। তাহলে এটা একটা বিষাক্ত পদার্থ, কারণ এই পদার্থটা যদি বেশি থাকে কোষে বা বেশি সময় অবস্থান করে,
কোষের জন্য সে বিষক্রিয়া তৈরি করে, ইভেন কোষে ক্যান্সার পর্যন্ত, অসম বিভাজন পর্যন্ত সে ত্বরান্বিত করতে পারবে। এই জন্য বিষতুল্য হাইড্রোজেন পারঅক্সাইড এটাকে সে ভেঙে ফেলে, ভেঙে পানি ও অক্সিজেন এ বিযুক্ত করে, বিযুক্ত করে মানে আলাদা করে ফেলায়। এই হাইড্রোজেন পারঅক্সাইডটাকে ভাঙা পানি এবং অক্সিজেনে আলাদা আলাদা করে দেয়। তার 2 নাম্বার কাজ হইতেছে অক্সিজেনের ঘনত্ব, অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ। কোষের জন্য অক্সিজেন প্রয়োজন, আর আমরা এই অক্সিজেনটা কোথা থেকে পাই? পরিবেশ থেকে পাই। আমরা জানি পরিবেশের মধ্যে বায়ুমণ্ডলে প্রায় 21%, 20.something মানে আমরা 21%ই বলতে পারি, এই 21% অক্সিজেন থাকে। পরবর্তীতে শ্বসনতন্ত্রের মাধ্যমে অক্সিজেনটা আমরা গ্রহণ করি, এবং এই অক্সিজেনটা আমরা জানি পরবর্তীতে আমাদের রক্তের বিভিন্ন উপাদান যেমন হিমোগ্লোবিন হইয়া বা অন্যান্য ভৌত উপাদান রূপে আমাদের প্রত্যেকটা কোষে অক্সিজেন চলে যায়। কিন্তু অক্সিজেন যায় বিভিন্ন অংশে গেলেও কোষের মধ্যে কি পরিমাণ অক্সিজেন ঢুকবে, একটা কোষের মধ্যে কি পরিমাণ অক্সিজেন ঢুকবে এটাকে নিয়ন্ত্রণ করতেছে কে? পারঅক্সিজন। কারণ অক্সিজেন যদি বেশি পরিমাণ কোষে প্রবেশ করে তাহলে এটার জন্য কিন্তু কোষের জন্য এটা ক্ষতিকর হতে পারে। এই বেশি পরিমাণ অক্সিজেন কোষের জারণ ক্রিয়া বা দহন ক্রিয়াটাকে বাড়ায় দেয়। তো এই জন্য অক্সিজেন একটা নির্দিষ্ট ঘনত্বে, একটা নির্দিষ্ট মাত্রায়, একটা নির্দিষ্ট রেঞ্জে এই অক্সিজেনটা থাকতে হবে। এই অক্সিজেনের ঘনত্বটাকে সে কি করে? নিয়ন্ত্রণ করে। এই পারঅক্সিজন কোষের অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। 3 নাম্বার কাজ হইল কোষের মধ্যে একটা কোএনজাইম এনএডি, আমরা বলি এটাকে এনএডি, ওটা সালোক সংশ্লেষণের দরকার উদ্ভিদ কোষের জন্য এবং উদ্ভিদ প্রাণী দুইটার জন্য শ্বসনের জন্য দরকার। এনএডি এর পুনরুৎপাদন, এই এনএডি ভাঙার ফলে পরবর্তীতে আবার যখন নতুন করে শ্বসনের সময় তার এনএডি প্রয়োজন পড়বে, বিভিন্ন উপাদানকে সে বিশ্লিষ্ট করে, বিভিন্ন উপাদানকে পরবর্তীতে সে সংযোজনের মাধ্যমে, প্রথম বিশ্লেষণ করে পরবর্তীতে সংযোজনের মাধ্যমে আবার সে এনএডি পুনরায় তৈরি করে। জাস্ট আমরা এটুকুই মনে রাখবো, এনএডি কি একটা কোএনজাইম, আর এটাকে সে কি করতেছে? আবার পুনরায় সৃষ্টি করতেছে, পুনরুৎপাদন। আর 4 নাম্বার কাজ, এটা লাস্ট কাজ, এটা মনে রাখবা, এটা হইতেছে আমরা জানি 2 রকমের নিউক্লিক অ্যাসিড আছে। কয় রকমের? 2 রকমের। একটা হইতেছে ডিএনএ, আরেকটা হইতেছে আরএনএ। ডিএনএ ও আরএনএ এর যে নাইট্রোজেন বেস থাকে, নাইট্রোজেন বেসগুলো কি কি থাকে আমরা জানি, আমরা 9 পড়ছি। অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আর আরএনএ এর জন্য আরেকটা নাইট্রোজেন বেস থাকে, এটাকে আমরা বলি ইউরাসিল। তাহলে এই যে নাইট্রোজেন বেসগুলো আছে এদেরকে সে কি করে? ব্রেকডাউন মানে কি? ভেঙে ফেলে। এন্ড রিসাইক্লিং, মানে পুনরায় সৃষ্টি করে। তাহলে এই নাইট্রোজেন বেসগুলো আমরা জানি ডিএনএ আরএনএ একটা নির্দিষ্ট কাজের জন্য সৃষ্টি হয়। আরএনএ একটা নির্দিষ্ট আয়ু আছে, যদিও ডিএনএ পরবর্তীতে অনেক লম্বা সময় পর্যন্ত টিকা থাকে, কিন্তু আরএনএ দেখা যায় একটা নির্দিষ্ট সময় পরে ভেঙে যায়। তো যখন ভেঙে যায় এই নাইট্রোজেন বেসগুলাকে সে ভাঙতে সহায়তা করে। নাইট্রোজেন বেসগুলোকে সে কি করে? ভাঙতে সহায়তা করে এবং নতুন কইরা তৈরি হইতে সহায়তা করে। এই জন্য এটাকে বলছি ব্রেকডাউন এন্ড রিসাইক্লিং, এই 2টা কাজ করে সে। তো এই গেল পারঅক্সিজমের কাজ। এই পারঅক্সিজমের এই 4টা কাজই মোটামুটি মনে রাখার চেষ্টা করবা। তো আশা করি তোমাদের প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো নিব, কিন্তু প্রশ্নের আগে তোমরা একটা নোটিশ শোনো। এটা হইতেছে আগামীকাল 19 নভেম্বর বৃহস্পতিবার 8 ঘটিকায় যে অনলাইন কুইজ পরীক্ষা অনুষ্ঠিত হবে, ফেসবুক গ্রুপে তোমাদের পরীক্ষার সময় মতো লিঙ্কটা শেয়ার করা হবে এবং ওইটা দিয়ে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। অন্যথায় পরীক্ষার সময় সীমা অতিক্রম করলে, মানে পরীক্ষার যে টাইমটা দেওয়া হবে, একটা টাইম আমরা ফিক্সড করে দিব, এরপরে লিঙ্কটা বন্ধ হয়ে যাবে। তো এই সম্পর্কে যদি তোমরা কোনো তথ্য তোমাদের জানা থাকে, আমি প্রথমে কিন্তু ক্লাসে এসে বলছিলাম যে তোমাদের জুমে যে চ্যাট বক্স আছে ওইটার সাথে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারবে, অর্থাৎ আমরা ওই টাইমে এই ক্লাসে উপস্থিত থাকবো। কালকে মনে করো এই 8টা থেকে তুমি যে গ্রুপে, ওই গ্রুপের যে তোমার ক্লাস, ওই ক্লাসে তোমার যে কোনো স্যার একজন এখানে উপস্থিত থাকবেন, এবং তোমার যদি কোনো অসুবিধা হয়, কোনো টেকনিক্যাল অসুবিধা হয়, তুমি লিঙ্ক পাইতেছো না বা অন্য কোনো প্রবলেম হয়, তো তুমি সরাসরি গ্রুপে এসে
এই গ্রুপে আইসা মানে তোমার লাইভ ক্লাসে আইসা তুমি স্যারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবা। তুমি হ্যান্ড রাইজ করবা বা তুমি চ্যাট বক্সে মেসেজের মাধ্যমে তুমি সরাসরি যোগাযোগ করতে পারবা আইসা। এটা ছিল তোমার সেই নোটিশটা। এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা? আজকে যে আলোচনা করছি এই আলোচনার উপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করো। হ্যাঁ জারিফ হ্যান্ড রাইজ করছো, বলো। স্যার কোন বিষয়ে কুইজ হবে? কালকে তো আমরা একটা ডেমো কুইজ নেব। এটা আজকে কিভাবে হবে এটা আমি গ্রুপে মানে তোমার যে গ্রুপ আর কি এই গ্রুপে জানাই দেওয়া হবে, গ্রুপে জানাই দিব। আর ডেমো মনে করো এটা সম্মিলিত ভাবে তোমার এটা পরীক্ষামূলক। এমন হইতে পারে সাধারণ জ্ঞান বা সব মিলায় তুমি যে এতদিন পড়ছো এই পড়ার উপরে হয়তো একটা ডেমো একটা পরীক্ষা নিব। মানে তোমরা এই পরীক্ষা অংশগ্রহণ কিভাবে করতে হয় এটা শেখানোর জন্য। এবং আগেই বলছি গ্রুপে অনেকে জয়েন করো নাই, গ্রুপে কিন্তু ওই পরিমাণ ছাত্র সংখ্যা আমরা দেখি না। তোমার ক্লাসে যেমন উপস্থিতি বেশি এই পরিমাণ ছাত্র কিন্তু আমাদের গ্রুপে নাই। মানে অনেকে তাহলে গ্রুপে জয়েন করো নাই কিন্তু ক্লাস করতেছো, তারা গ্রুপে দ্রুত এই গ্রুপে জয়েন করো, এটাই বলতেছি। আরো হ্যান্ড রাইজ করছো? হ্যান্ড রাইজ করছো সুজাত? হ্যাঁ বলো। পড়া নিয়ে স্যার গ্রুপে হ্যালো স্যার বলো। স্যার গ্রুপে কিভাবে অ্যাড হইব স্যার? গ্রুপে তুমি তো সায়েন্স 6 এ তুমি এনডিসি জি স্যার। সায়েন্স 6 লেখা তুমি সার্চ দিবা ফেসবুকে, তাহলে দেখবা সায়েন্স জি স্যার। 6 এর একটা গ্রুপ আসবে এবং এখানে তোমার জয়েনের জন্য দুইটা প্রশ্ন চাওয়া হবে। তোমার রোল নাম্বার চাওয়া হবে এবং তোমার যে তুমি কোন ইয়ারে ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার অথবা তুমি শিক্ষাবর্ষ লেখা দিতে পারো। এইভাবে দেখা যাবে দুইটা প্রশ্ন চাওয়া হবে। এই প্রশ্ন দুটোর উত্তর দিলেই দিয়া সাবমিট করবা, পরে আমরা এখানে অ্যাড করে নিব। যারা এখানে অ্যাডমিন আছে আমরা অ্যাড করে নিব। দ্রুত অ্যাড হোক। পরে বলো, প্রশ্ন করো। হ্যাঁ সিয়াম বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলো। স্যার কালকে স্যার এক্সামটা কি হবে? কালকে এক্সাম কি হবে? কালকে তো আমরা ডেমো একটা ক্লাস হবে, পরীক্ষা হবে। এখানে মনে করো যে আমরা জানি না ঠিক অ্যাকচুয়ালি, তো পরীক্ষাটা কিভাবে নিতে হয়, তোমরা কিভাবে পরীক্ষা দিবা এটার উপর পরীক্ষা হবে। জি স্যার। যে কেমিস্ট্রিতে একটা প্রশ্ন থাকলো, ফিজিক্স থেকে একটা প্রশ্ন থাকলো, এরকম সম্মিলিত ভাবে যেভাবে পরীক্ষাটা দিতে হয় জাস্ট এটা শেখানোর জন্য পরীক্ষা, ডেমো পরীক্ষা। জি স্যার বুঝছি। হ্যাঁ আছে, গ্রুপে অনেকেই আছে, অ্যাড হয় নাই কারণ ছাত্র সংখ্যা তো আমার গ্রুপে এত নাই। তো যারা গ্রুপে অ্যাড হইতেছে না বারে বারে বলতেছি গ্রুপে কিন্তু লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে খুব সহজে তোমরা পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারবা। তারপরে যদি কেউ না পারো, ওই যে বলা হয়েছে এখানে মেসেজ বক্স থেকে তোমাদের লিংক দেওয়া হবে, তোমরা ক্লাসে উপস্থিত থাকতে পারবা। যারা পাইতেছো না ডাইরেক্ট ক্লাসে চলে আসবা, ওই ক্লাসের পিএমআই দিয়ে ক্লাসে প্রবেশ করবা। মেসেজ বক্সে উল্টাপাল্টা কথা কেউ লিখবা না, এখানে সবাই দেখতেছে, আমরাও দেখতেছি। এটা কিন্তু পাবলিক কোনো শেয়ারের বিষয় না, এটা আমাদের নিজস্ব। এই জন্য এখানে যেই যা লিখবা খুব ভালো করে বিবেচনা করে চিন্তা করে লিখবা। আর পড়া বিষয় ছাড়া অন্য কিছু যেন এখানে না আসে। হ্যান্ড রাইজ করো, আরো হ্যান্ড রাইজ করো, দেখি প্রশ্ন কি আছে। আজকে পড়ার উপর অনেক প্রশ্ন ছিল, প্রত্যেকটা ক্লাসে অনেক প্রশ্ন। আমি প্রশ্ন উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি গা। তোমাদের এখানে কোনো প্রশ্ন নাই, বুঝতেছি না তোমরা কি করতেছো আসলে। প্রশ্ন করো, আমাদের সময়ও শেষ। তো আচ্ছা, পরবর্তী ক্লাসে যার কোনো প্রবলেম থাকবে এটার উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে নেক্সট ক্লাসে এটা সম্পর্কে আলোচনা হবে, আমরা সামনের দিকে আগে যাব। তো যেভাবে বলছি সবাই ভালো করে ওইভাবে প্রিপারেশন নেবা প্রত্যেকটা অংশের উপরে। ধন্যবাদ সবাইকে।